আজকে কিন্তু আমি কোনো ক্লাস নিতে তোদের কাছে আসিনি। আমি এসেছি আজকে তোদের সাথে জাস্ট একটা গল্প শেয়ার করবো, তোদের সাথে কিছু কথা বলবো বলে। জানি এই কথাটা পুরোপুরিভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, কেমন একটা যেন নিজের মধ্যে ফিল হয়। কোভিড-19 সিচুয়েশন হয়তো মানুষকে অনেক কিছু শেখালো, বলতে বাড়ির মানুষদের সাথে থাকতে শেখালো, সবাইকে নিজের কাজ নিজেকে করতে শেখালো, অল্প জিনিসে থাকতে শেখালো, মানুষ রেস্টুরেন্টে না খেয়েও যে বাঁচতে পারে সেটা শেখালো, আর প্রতিদিন না বেরিয়ে কম বাজার করেও যে বাড়িতে রান্না করে খাওয়া যেতে পারে সেটা শেখালো। তার সাথে এটাও শেখালো যে বাড়ি থেকেও অনেক কাজ করা যায়, বাড়ি থেকেও ক্লাস নেওয়া যায়, বাড়ি থেকেও বিভিন্ন অফিসের কাজ করা যায়। তো ব্যাপারটা হচ্ছে এত কিছু আমরা শিখলাম, তার সাথে সাথে এটাও আমরা শিখে গেলাম একটা নতুন জিনিস দেখ, সেটা হচ্ছে কতদিন তোরা বাইরের খাবার খাস না, কতদিন তোরা রাস্তার পাশ থেকে ফুচকা কিনে খাসনি, আর কতদিন বিভিন্ন বিরিয়ানি থেকে শুরু করে যত ধরনের ফাস্ট ফুড সব কিছুর সাথে দেখা পাচ্ছি, এরকম কত দিন কেটে গেল। অথচ দেখ বাড়িতে খেলি ডাল ভাত, সাধারণ খাবার, অসুস্থ কিন্তু হলি না, সবাই সুস্থ আছিস, ভালো আছিস, বিভিন্ন ধরনের অসুখের হাত থেকে কিন্তু কম ভাবে যেভাবেই হোক অনেকটা ভালো আছিস। আজকে আমি অ্যাকচুয়ালি যেটা শেয়ার করার জন্য বসেছি, অ্যাকচুয়ালি শেয়ার করবো ভাবিনি কখন। আমি অনেকদিন ধরে ভাবছিলাম খুব দেবদত্তার কথা, আমাদের ক্লাস 10-এ উঠে গেছে দেবদত্তা, তার কথা খুব ভাবছিলাম। দেবদত্তা হয়তো ভিডিওটা দেখলেও দেখতে পারে, হয়তো শুনছে। দেখ এখানে আমি বাড়িয়ে কিছু বলছি না। দেবদত্তা যে খুব ভালো বাংলা পারে সেটা আমরা জানি, দেবদত্তা যে খুব ভালো বাংলা বলতে পারে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, তাড়াতাড়ি কথা বলতে পারে, সেগুলো আমরা সব জানি। অ্যাকচুয়ালি আমরা কেন বললাম তারা হিন্টসটা একটু পরে দিই, আগে আমি দিয়ে শুরু করি ব্যাপারটা। এই যে লকডাউনের মধ্যে না একটা বিশাল রকমের একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের, সেই এক্সপিরিয়েন্সটা আমি তোদের সাথে শেয়ার করতে চাই। তোদের কতটা ভালো লাগবে জানি না, তবে আমার তো কেমন জানো না একটা বিশেষ টাইপের ফিল হচ্ছে। বিশেষ টাইপের কি সেটা পরে বলবো। প্রথমে একটা কথা বলি যে এই লকডাউনের মধ্যে কিছু জিজ্ঞাসা করি তোদের, এই লকডাউনের মধ্যে আশা করি তোরা পড়াশোনাগুলোকে ঠিকঠাক করে চালাচ্ছিস, এর মধ্যে কোনো গন্ডগোল করছিস না। কারণ দেখ একবারে চেষ্টা করার থেকে বেটার হচ্ছে এখন থেকে একটু করে করা, বুঝতে পারলি তো? যাই হোক তোরা পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যা, তোদের যখন আপনার প্রবলেম হবে আমার সাথে শেয়ার কর। আমি স্কুলে তোদের এই বুকগুলোকে খুব ভাবি, স্কুলে যখন ক্লাস নিতে যাই তখন তোদের ওই দুষ্টুমিগুলোকে আমি এখন না খুব মানে কি বলবো মিস করছি। খুব উপভোগ করতাম তোদের দুষ্টুমিগুলো, তোদের আনন্দগুলো, তোদের দুঃখগুলো, সেগুলো এখন তো আর উপভোগ করতেই পারছি না। অনেকটা ঘরের মধ্যে আটকে থাকার মতো হয়ে গেছে। যাই হোক আসল কথায় আসি, তোরা আমি আমার ওই মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা তো আমার একার নয়, আমাদের এক্সপিরিয়েন্স। আমাদের বলার আগে বলে নিই সেই আমাদের আরেকজনটা সে যে এতদিন দাঁড়িয়ে ওই ব্যাক স্টেজে সমস্ত ভিডিওগুলো করেছে, আর তোরা সেই ভিডিওগুলোকে উপভোগ করলি খুব ভালোভাবে ইউটিউবে। একটা নয়, দুটো নয়, এই ক্লাসের শুরু থেকে শেষ অবধি সব ভিডিওগুলো সে করেছে নির্দ্বিধায়, কোনো কোশ্চেন না করে। প্রত্যেক দিন এসে 4 ঘন্টা 5 ঘন্টা করে দাঁড়িয়ে নিরলস কেটে সেই ভিডিওগুলো করে গেছে। এডিটিংটা হয়তো আমি করেছি, সেটা কোনো বড় কাজ নয়। তোরা জানিস না, হয়তো তোরা মনে করলি যে একটা ক্লাস হয়তো 1 ঘন্টার বা 40 মিনিটের আপলোড হবে, কিন্তু সেটা করতে গিয়ে তোরা জানিস না যে ছেলেটা প্রতিদিন প্রায় 4:30 থেকে 9:30 10টা অবধি খেটেছে। কারণ ভিডিও হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, সেটা কেটে দিতে হচ্ছে, কখনো পজ করতে হচ্ছে, কখনো ডিসপ্লে ঠিক মতো দেখা যাচ্ছে না, সবকিছু ঠিক রেখেই সবকিছু করা। তার মধ্যে যতটুকু পারছি তোদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। শেয়ার কেউ না, আমি আজকে ব্যাক স্টেজের পিছন থেকে তাকে ডেকে নেবো আমার পাশে,
তোরা সবাই হয়তো খুব ভালো করে চিনিস আমাদের রওনাককে। রওনাক আমার খুব পুরনো ছাত্র শুধু বলা যাবে না, আমার খুব মানে ঘনিষ্ঠ এবং খুব প্রিয় বলা যেতে পারে, আমাদের পাড়াতেই বাড়ি। আর মানে ওর সমস্ত প্রবলেম আমার সাথে শেয়ার করে, আমার সমস্ত প্রবলেম ওর সাথে আমি শেয়ার করতে পারি। মানে এক সময় আমার স্টুডেন্ট ছিল, এখন আমার সমস্ত কিছু শেয়ার করার মতো, আমার সমস্ত মানে যখন কোনো মানে বোরিং একটা সিচুয়েশন হচ্ছে তখন ওর সাথে বসে ইয়ার্কি আড্ডা মারা সমস্ত কিছুই চলে এখন। মানে বলতে পারিস ক্লাস 5 থেকে আমার স্টুডেন্ট ছিল এবং আমাদের মানে আমার 2010-11 এই সময়কার প্রথম ব্যাচে ও ছিল অ্যাকচুয়ালি। এখন তো ক্লাস 12 পাস করে গেছে এবং কলেজে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করেছে। তো আমরা আবার আসল কথায় আসি, আমরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি সেটা কি। তো এই এক্সপিরিয়েন্সটা হঠাৎ করে গ্যাদার করতাম, মানে একটা সিচুয়েশনে গ্যাদার হয়ে গেল। কিরকম ভাবে? রওনা ভিডিও করতে এসেছিল আমার বাড়িতে, এইরকমই মানে যেরকম ক্লাসের ভিডিও হয় সেরকম ভিডিও হচ্ছিল। ভিডিও প্রায় শেষের মুখে, তখন প্রায় ধর রাত্রি 9টা বাজে। হঠাৎ করে ফোনে একটা কল আসে। কলটা কিছুই না, থ্রেটনিং কল, রীতিমতো থ্রেটনিং। কলটা পাওয়ার পরে মুখটা কিরকম যেন আমসে হয়ে গেল, মানে ও যেন কিছু লুকোতে চেষ্টা করলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে রওনা আমাকে বল যে কি ঘটেছে আমার। তো ও অ্যাকচুয়ালি যে ফোনটা ইউজ করে সেই ফোনে যে যখন কোনো কল আসে সব কলটা অটো রেকর্ড হয়ে যায়। তো এই রেকর্ডিংটা আমাকে শোনালো। তো আমরা ভাবলাম দারুণ ব্যাপার, ফ্রড কল যখন এসেছে আর আমাদের কাছে যখন প্রচুর সময়ও রয়েছে, সময় বলতে সকালে অনেকটা সময় আমরা পেয়ে যাই ফাঁকা, তো একটা কাজ করা যাক না, আমরাই হঠাৎ করে ব্যোমকেশ হিসেবে নেমে যাই রাস্তায় আর খুঁজে বার করি ওই ফ্রড কলারটা কে এবং এদের আর কোনো বড় জ্ঞান আছে। তো আমরা সারা রাত ধরে চিন্তা ভাবনা করলাম, বিভিন্ন জিপিএস সিস্টেম থেকে শুরু করে ট্রু কলার থেকে পরপর অ্যাপ ডাউনলোড আর অ্যাপের মাধ্যমে খোঁজার চেষ্টা করে শেষমেশ শুধু যেটা পেলাম সেটা পেলাম হচ্ছে যার ফোন থেকে ফোন করা হয়েছিল তার ছবিটা, তার ফোন নাম্বারটা পেয়েছি, কিন্তু ফোন নাম্বারটা কাউকে জিজ্ঞাসা করে সেই ফোন নাম্বারের যে আসল কার সেই ফোন নাম্বার সেটা পাওয়াই মুশকিল হয়ে গেল। যাই হোক, ছবি তো পাওয়া গেল, একটা তো ক্লু পেলাম। আচ্ছা রওনাক, আমাদের এই ঘটনাটা ঘটেছিল কত তারিখে মনে আছে মোটামুটি? ঘটনাটা গত সোমবারে ঘটেছে। গত সোমবারে, যাই হোক 18ই এপ্রিলের ঘটনা। তো আমরা 19শে এপ্রিল সকালবেলায় আবার আগের দিন রাতে আমরা আমাদের মধ্যে ঠিক করে নিলাম কিভাবে কি এগোবো না এগোবো। তো আমার মনে হচ্ছিল আমাদের লোকালিটির আশেপাশের লোকালিটি থেকেই হয়তো ফ্রড কলটা এসেছে। তো পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে সকাল 10টার সময় আমাদের কাজ শুরু করি। প্রথমে রওনাক মানে মেইন কাজটা উদ্যোগটা প্রথমটা রওনাক নিয়ে আমি দেবো, তার কারণ হচ্ছে রওনাক পাড়ার বিভিন্ন জায়গাতে এবং লোকালিটির বিভিন্ন জায়গাতে প্রচন্ড খোঁজাখুঁজি করে বাড়ি বাড়ি গিয়ে যেটাকে বলে জেরা করা পুলিশের, সেই কাজটাই আমরা করে ফেললাম। জেরা করে করে খুঁজে বার করবো ওই ছেলেটির নাম কি এবং ওই ছেলেটির বাড়ি কোথায়। তারপর যথারীতি আমরা মোটামুটি 11:30-12টা নাগাদ ওই বাড়ির দিকে রওনা দিলাম। যদি ওই বাড়িটা আমাদের লোকালিটি না, তার ঠিক পাশের লোকালিটি গেলাম। আর নামটাকে আমরা প্রচ্ছন্নই রাখি, কারণ ঘটনাটাই তো মেয়ে, নামটা না হয় নায়িকা বললাম, তার অসম্মান নায়িকা বললাম। তো তার বাড়িতে আমরা গেলাম, বাড়িতে গিয়ে আমরা কলিং বেল বাজাই। কলিং বেলের শব্দ শুনে দরজা খোলা হলো, কিন্তু একটু দেরি করে, কেমন যেন মনে একটা সন্দেহ বা খটকা লাগলো। দরজা খুললো ওই ছেলেটির মা। দরজা খুলে আমাদের জিজ্ঞাসা করে কি হয়েছে, যেন মনে হলো কিছুই জানে না, সত্যি হয়তো কিছু জানে না। তো আমরা ঘরের ভিতরে গেলাম, গিয়ে বললাম যে আপনাদের এই বাড়ি থেকে আমরা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে খুঁজে বার করেছি যে আপনাদের এই বাড়ি থেকে এই কলটা এসেছে এবং এই নাম্বারটা আপনাদের বাড়িরই কার। তো যথারীতি ও তার ছেলেকে ডাকতে যায়, তার ছেলেকে ডাকতে যায়, তার ছেলে ঘুমোচ্ছে, গভীর নিদ্রায় ঘুমোচ্ছে। তখন বাজে সকাল 11টা 11:30। চিন্তা কর ছেলেটা কিরকম। তো যাই হোক, সে উঠে প্রথমেই জানায় যে সেই নাম্বারটা ওর না, বহুদিন আগে ছিল, এখন হয়তো এই সিমটা অন্য কেউ ইউজ করছে, কারণ এই সিমটা অনেকদিন আগে ছেড়ে দিয়েছে বা এই সিমটা ওর কাছে নেই। পরিষ্কার বোঝা গেল না কি বলতে চাইল। তো আমি রওনাককে বলি তুই একবার ওই নাম্বারটাতে কল কর,
কারণ যদি সিমটা এখানে থাকে তাহলে নাম্বারটা নিশ্চয়ই বাজবে ওখানে। তো রৌনক ফোন করে, ফোন করার পরে যেটা দেখায় সেটা হচ্ছে শোনায়, সেটা হচ্ছে নাম্বারটা নাকি বিজি। রৌনক আবার ফার্দার ফোন করে 15 মিনিট পরে, আবার নাম্বারটা বিজি। তো আমরা পরিষ্কার বুঝতে পারি সে হয়তো বুঝে গেছে যে আমরা তাকে খুঁজতে বেরিয়েছি, তার জন্য হয়তো ওটা বন্ধ করে রেখেছে, বা নাম্বারটা হয়তো এখন এক্সিস্টই করে না। যাই হোক, তাদের কাছে অনেকটা ক্ষমা চাওয়ার মতোই আমি বললাম যে যেহেতু ওর নাম্বার থেকে এসেছে, ওর ছবি দেওয়া আছে, সুতরাং ওকেই খুঁজে বার করতে পারবো। তো ছেলেটা বলে যে আমাকে একদিন সময় দিলে আমি চেষ্টা করতে পারি, দেখি কে করতে পেরেছে, কারণ ওর সাথে তো অনেকের পরিচিতি আছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে আসে ওই লোকালিটি ছেড়ে প্রায় আমাদের লোকালিটিতে চলে এসেছিলাম। এরপরে কি ঘটেছে বাকিটা তোরা রৌনকের কাছেই শোন। এরপরে যেটা ঘটলো সেটা হলো যে আমাদের একটা সন্দেহ হলো। তা আমরা আবার আমাদের লোকালিটি থেকে বেরিয়ে ওই পাশের লোকালিটিতে গেলাম। সেখানে গিয়ে দেখা গেল যে আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর স্যারের হঠাৎ করে মনে হলো যে ওই নাম্বারে একটা ফোন করা যাক, কারণ আমার ফোন দিয়ে তো ফোন করলে বলছে বিজি। তা আস্তে আস্তে যেতে যেতে যখন ওই বাড়ির কাছে গিয়ে পৌঁছানো হলো, তখন স্যারের নাম্বার দিয়ে ফোন করা হলো। ফোন করে প্রথমবার রিং হলো, তখন আমাদের মনে সন্দেহটা আরো গভীর হলো যে হ্যাঁ, নাম্বারটাই তাই না, রিং হওয়ার পরে কিন্তু ছেলেটা রিং হল মানে ফোনটা তুললো না, যার ফোনে রিং হলো সে কিন্তু ফোনটা রিসিভ করলো না। সেটাও ঠিক। তারপর আবার স্যার ওই নাম্বারে ফোন করে দেখা গেল যে তারপরে বলছে বিজি। এতে আমাদের সন্দেহটা আরো গভীর হয়ে গেল। শুধু সন্দেহ গভীর হলো না, এরকম মনে হলো আমার যে দ্বিতীয়বার ফোন করার পরে যখন নাম্বারটা বিজি দেখাচ্ছে, তার মানে মনে হয় একটা একটা করে নাম্বারও ব্ল্যাক লিস্টে ফেলার চেষ্টা করছে। তো তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে একটা ডিসিশন নিলাম যে আমরা ওই বাড়িটাতে আবার যাব। তারপরে আমরা ওখানে যাওয়া হলো, বেল বাজানো। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর ওই ছেলেটির যে মা, তিনি গেটটা খুললেন। আমাদের রীতিমতো জিজ্ঞেস করলেন যে কি হলো ব্যাপারটা, স্যার আবার এসেছেন কেন। তখন আমাদের যাওয়া হলো, গিয়ে বাড়িতে দেখা গেছে যে ছেলেটা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর আমরা কি করলাম যে ছেলেটা দেখা যাচ্ছে যে একজনকে ফোন করছে। তখনই আমরা হঠাৎ করে ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তারপর আমরা যে কথা বললাম একজনের সাথে, সে বুঝতে পারেনি প্রথমে কে। তারপর যখন স্যার তার সাথে কথা বললো, সে তখন বললো হ্যাঁ স্যার, আমি এই লোকালিটিতেই থাকি, আমি আসছি। তারপর ওই ছেলেটাকে ডাকা হলো এই বাড়িতে। তারপর যথাযথভাবে আস্তে আস্তে সব কিছুই মানে স্বীকার করলো সেই ছেলেটি। শুধু তাই না, ছেলেটি বাড়িতে আসে, ছেলেটি বাড়ি একদম আমাদের লোকালিটিতে নয়, সে আমাদের লোকালিটি থেকে অনেকটাই দূরে থাকে। সে সাইকেল নিয়ে আসে, তারপরে আসার পরে সে স্বীকার করে নেয় যে সে ভুলটা করেছে, তবে একজনের এটা প্ল্যান নয়। সেই ছেলেটার থেকে এক এক করে বেরোতে থাকলো, আর আমরা এক এক করে বিভিন্ন বাড়ি থেকে ডাকতে থাকলাম। একজনের নয়, দুজনের নয়, তিনজনের নয়, ওটা 6-7 জন গ্যাংটার সাথে জড়িত। তারা সবাই আমাদের কাছে প্রচন্ড রকমভাবে ক্ষমা চাইল। দেখলাম মানবিকতা তো থাকা দরকার, বিবেক বুদ্ধি থাকা দরকার মানুষের। আর ছেলেগুলোর বয়স খুব বেশি তাও না, খুব বেশি হলে 12 ক্লাস, গ্র্যাজুয়েশন বা ক্লাস 10 জ্ঞানের সম্পন্ন ছেলেদের সাথে। তো আমরা সবাইকে বোঝালাম, শেখালাম যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। কতটা বুঝলো জানি না, প্রত্যেকে আমাদের কাছে প্রচন্ড রকমভাবে ক্ষমা চাইল। ওর মা বাবা আমাদের কাছে ক্ষমা, বাবা তো ছিল না, মা আমাদের কাছে ক্ষমা চাইল। তো ওর মায়ের মুখটা দেখে, ওর মায়ের ছোট ছোট চোখটা দেখি আর আমাদের এতটাই খারাপ লাগলো যে মানবিকতার খাতিরে আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিলাম। আমরা চাইলেই পারতাম তাকে প্রশাসনের হাতে তুলে দিতে, শুধু তাইকেই না পুরো গ্যাংটাকে তুলে দিতে পারতাম, কিন্তু সময় দিলাম। কারণ মানুষ হিসেবে এটাই তো আমাদের প্রথম কর্তব্য যে প্রত্যেককে কিছুটা হলেও আগে সময় দেওয়া উচিত, যে তাকে শিখতে দেওয়া উচিত কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝা। হয়তো ওটা বোঝানোর বা বোঝার মতো সময় ওদের হয়নি, বা ওদেরকে বোঝানোর মতো কেউ ছিল না। আমরাই সেই দায়িত্বটা পালন করলাম। তবে এই যে মানে বিশাল অভিজ্ঞতা, এটা করে যেন কিনা নিজেদেরকে না একটা ব্যোমকেশ মনে হচ্ছে। যাই হোক, তোরাও এরকম কোনো অভিজ্ঞতা পেলি কিনা সেটা আমাদেরকে যদি জানাতে চাস তোরা জানা। যদি এরকম কোনো বিশেষ কথা থাকে তাহলে আমি তো আর ভালো লিখতে জানি না, অত সুন্দর, তোরা তো ভালো লিখতে জানিস, তোরা ভালো করে লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠা। আমরা সেরকম হলে এই লেখাটাকে আবার পরে কোনো ভিডিওতে তোদের এরকম কোনো অভিজ্ঞতা লেখাগুলোকে আমরা পরে কোনো ভিডিও করে আবার ইউটিউবে আপলোড করবো। ততক্ষণের জন্য
থ্যাংক ইউ, ভালো থাকিস। আর এই কোভিড-19 সিচুয়েশনে তোরা এই এতগুলো দিন পেরিয়ে এসেছিস, দেখিস কতটা ডিসিপ্লিন হয়ে গেছিস, সেটা একবার দেখিস ভেবে। আর পড়াশোনাটা চালিয়ে যাস ভালো করে, একই কথা বারবার বলছি, কারণ যাই হোক অনেকটা গ্যাপ হয়ে গেলে না, পরে যখন পড়াশোনা শুরু করবি তখন খুব কষ্ট হবে।